দর্শকবৃন্দ, আমার নাম জেকব মিল্টন। আজকের খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে, যেসব বিষয়গুলো নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক হচ্ছে এবং এই বিষয়গুলোর উপরে বাংলাদেশের অনেক ভাই বোনেরা আমার মতামত জানতে চাচ্ছেন এবং তারা চিন্তা করছেন যে সব ব্যাপারে আমি আপনাদেরকে কিছু বলবো কিনা। বিষয়গুলোর ভিতরে কোন দিকগুলো ইম্পর্টেন্ট? একটা দিক আছে যে আপনারা জানেন সাউথ আফ্রিকায় ব্রিক্সের সম্মেলন হয়ে গেছে। এই সম্মেলনে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার কথা ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং অন্যান্য লোকজনরা বারবার বলে আসছিল যে এইবার ব্রিক্সে বাংলাদেশ সদস্য পদ পাবে। এখন ওই সম্মেলনে ইথিওপিয়া সহ, সৌদি আরবিয়া সহ আরো দু একটা কান্ট্রি সদস্য পদ পেয়েছে, কিন্তু ভারতের বিরোধিতার জন্য বাংলাদেশ ব্রিক্সের সদস্য পদ পায়নি। দ্বিতীয় একটা প্রসঙ্গ যেটা খুবই ইম্পর্টেন্ট, আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস, সে বাংলাদেশে যে জঙ্গি নাম দিয়ে অনেকগুলো লোকজনদেরকে গ্রেফতার করে একটা হাজতে রেখেছিল এবং পিটার হাস এবং আমেরিকান এক্সপার্টরা বলেছিল যে আমরা ওই জেলখানাটা দেখতে চাই, যেটাকে বলে কাউন্টার টেরোরিজম ট্রানজিশনাল ক্রাইমের ইউনিট, যে তারা যেখানে আসামিদের রেখেছে ওই আসামিদের দেখতে চেয়েছে। কে দেখতে চেয়েছে? পিটার হাস, ইউরোপিয়ান ইউনিয়নের লোকজনরা এবং আমেরিকান লোকজনরা। গভর্নমেন্ট ভয় পেয়ে ওইখানে বিশাল একটা কেয়াস তৈরি করে ওই বন্দীদেরকে ওইখান থেকে অন্যত্র সরাই দিছে, কারণ তারা বুঝে ফেলছে যে তাদের এই জঙ্গি নাটক ধরা পড়ে গেছে। এখন আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাসকে বলা হয়েছে ওটাকে তাড়াতাড়ি তৈরি করা হইতেছে, তারপরে নেবে, কিন্তু পিটার হাস এবং আমেরিকান লোকজনরা যা বোঝার বুঝে নিয়েছে। আমরা এটা নিয়ে কথা বলবো। নাম্বার 3, সাউথ আফ্রিকায় ব্রিক্সের মিটিং এর সময় হাসিনা শেখ সর্বান্তকরণের চেষ্টা করেছে মোদির সাথে একটা বৈঠকে। কোন একটা না জানার কারণে নরেন্দ্র মোদী হাসিনার সাথে কোন প্রকার বৈঠকে তিনি রাজি হন নাই। তিনি মোটামুটি নাকচ করে দিয়েছেন, হাসিনার সাথে উনি কথা বলতে চান না। কিন্তু পরবর্তী সময় মুখ রক্ষার জন্য করিডোর দিয়ে হাঁটার সময় যার সামনাসামনি হাই হ্যালো করা হয়েছে, যেখানে কেমন আছেন, ভালো আছির বাইরে কোনো কনভারসেশন হয় নাই। থার্ড, ফোর্থ, দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জাহান্নাম অবস্থা। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার এবং তাদের আত্মীয় স্বজনরা লোন নিতে নিতে বাংলাদেশের অলমোস্ট সব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হওয়ার পথে, যেখানে বাংলাদেশের ফরেন রিজার্ভের অ্যামাউন্ট বলা হচ্ছে $29.3 বিলিয়ন, ওয়ারাস আমার হিসাব, আমার তথ্য অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে $19 বিলিয়ন, কিন্তু তারা বলছে 29 বিলিয়ন। কিন্তু 2-1 মাসের মধ্যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং চায়নাকে লোন দিতে গেলে, এই লোনের পেমেন্ট করতে গেলে তাদের পেমেন্টের অ্যামাউন্ট হবে আনুমানিক $22 বিলিয়ন। এখন $22 বিলিয়ন যদি হয় আর যদি 29 বিলিয়ন রিজার্ভ থাকে, তাহলে তারপরে 22 বিলিয়ন দেওয়ার পরে $5-6 বিলিয়ন রিজার্ভে থাকতে পারে। কিন্তু আমার হিসাব অনুযায়ী ওই $22 বিলিয়ন পেমেন্ট দেওয়ার মতো পজিশনে বাংলাদেশ নাই, কারণ আমার হিসাব অনুযায়ী 19 বিলিয়ন। এর অর্থ হচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে যদি তাদের পেমেন্ট দিতে হয়, ওই পেমেন্টের ক্ষেত্রে তারা আটকে যাবে কোন জায়গায়? ওখানে বলা হবে যে আমাদের তো 22 বিলিয়নের মধ্যে 19 বিলিয়ন আছে, আর 3 বিলিয়ন তো নাই, ওই পর্যায়ে। এখন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার জন্য যোগ্য লোকজনদেরকে খুঁজেছি, যারা এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারবে, এগুলো নিয়ে জানে, এসব সম্পর্কে তারা সচেতন। তো এ সম্পর্কে আমি 2 জন মানুষকে পেয়েছি গত সপ্তাহের মতো। আই বিকাম লাকি। ওয়ান অফ দেম ইজ হিউম্যান রাইটস অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট. He is based in Atlanta, Georgia, in America. And another person I find, he is the chairman of Bangladesh Liberal Party. He's based in Europe. So একজনের নাম লিবারেল পার্টির চেয়ারম্যান সাহেব, ওনার নাম শেখ মহিউদ্দিন আহমেদ। আমি শেখ মহিউদ্দিন আহমেদকে প্রথমে ওয়েলকাম করব। শেখ মহিউদ্দিন আহমেদ, ওয়েলকাম টু দ্য শো। আপনি কেমন আছেন? আপনার মাইক্রোফোনটা
একটু আনমিউট করে নেন, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। জি জি, আবার এক সপ্তাহ পরে আমরা আবার মিলিত হলাম। আশা করি জনগণ, বাংলাদেশের জনগণ সঠিক কিছু তথ্য উপাত্ত আজকে পেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ফয়সাল সালাম, ওয়েলকাম টু দ্য শো। আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ। Assalamu alaikum. Thank you for having me. ওকে, আমি প্রথমে মহিউদ্দিন সাহেব আপনার কাছে যাব। গত কয়েক মাস ধরে বাংলাদেশের ক্ষমতাসীন অবৈধ সরকার বারবার বলেছে যে আমরা ব্রিক্সের সদস্য হতে যাচ্ছি। ব্রিক্সের সদস্য হয়ে বাংলাদেশ কি পাবে আসলে এই মুহূর্তে? এটা বাংলাদেশের জন্য বেনিফিট না বেনিফিট না, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিয়ে জাস্ট বাংলাদেশের জনগণকে বলদ বুঝানো হয়েছে আমরা ব্রিক্সের মেম্বার হতে যাচ্ছি। আর ভারতও বাংলাদেশের সামনে মূলা ঝুলিয়ে বলেছে আমাদেরকে বাংলাদেশের স্থাপনাগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হোক, জল মানে পানি বন্দর, আকাশ বন্দর, বিভিন্ন বন্দর আমাদেরকে ব্যবহার করার অনুমতি দাও, আমরা তোমাদেরকে ব্রিক্সের মেম্বারশিপ এনে দেব। কিন্তু গত 2-3 দিন আগে যে ব্রিক্সের সম্মেলন হয়েছে, এই সম্মেলনে বাংলাদেশ ভারতের বিরোধিতার মুখে বাংলাদেশ সদস্য পদ পায়নি। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, শেখ মহিউদ্দিন আহমেদ? ধন্যবাদ জ্যাকব মিল্টন সাহেব। আসলে আমি বিষয়টা কিন্তু আশ্চর্যান্বিত হইনি, কারণ ভারত তার পলিটিক্সটা সবসময় করে তার নিজের স্বার্থকে রক্ষা করে। যেখানে তার স্বার্থ নেই সেখানে সে বাংলাদেশকে এতটুকু ছাড় দেয়। যেমন আমাদেরকে এক ঘটি পানিও সে অতিরিক্ত দেয় না যদি সেটা তার প্রয়োজন হয়। এক ঘটি পানিও সে দিতে রাজি হচ্ছে না। 18 কোটি লোক প্রতি বছর 60,000 crore তার ইকোনমি থেকে লস হচ্ছে, সেখানে এক ঘটি পানিও কিন্তু দিচ্ছে না। ব্রিক্সের মেম্বারশিপটা দিতে যাবে কোন দুঃখে? আর এই মুহূর্তে ভারত তার নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত। তার সেখানে সে আমেরিকান কোনো হস্তক্ষেপকে দূরে রাখার জন্য সে বাংলাদেশের বিষয়টাকে নাক গলাতে চায় না, যতদূর সম্ভব সে দূরত্ব বজায় রাখে। কিন্তু যেহেতু বাংলাদেশকে তার প্রয়োজন তার অখণ্ডতার জন্য, তার নিরাপত্তার জন্য, তার প্রতিরক্ষার জন্য, সেক্ষেত্রে সেই জন্য সে বাংলাদেশে যে রাজনৈতিক সরকারকে সে অবৈধভাবে বসিয়েছে, সেই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য যেটুকু বলার পিঠ চাপড়ানো সেটুকু সে চাপিয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। আর বাংলাদেশের এই বর্তমান আওয়ামী লীগ সরকারেরও অন্য কিছু করার নেই। তার কোনো কিছু দরকার হলেই দিল্লি, কোনো কিছুর অভাব হলেও দিল্লি, সে দিল্লি ছাড়া কোথাও তদবিরও করতে পারতেছে না। আমাদের কূটনৈতিক স্তর, রাজনৈতিক স্তর এমন এক পর্যায়ে চলে গিয়েছে রাষ্ট্রীয় লেভেলে যে তারা কিন্তু নিজেরা একটা তদবিরও করতে পারে নিজেদের জন্য। তো সেক্ষেত্রে ব্রিক্স একটি অর্থনৈতিক জোট মূলত এখন পর্যন্ত। সেইখানে বাংলাদেশ সরকার ভেবেছে যে যদি ব্রিক্সে ঢোকা যায় তাহলে আমরা কোনোভাবে একটা অর্থনৈতিক সহযোগিতার একটা রাস্তা তৈরি করতে পারব। কিন্তু এই মুহূর্তে ভারতও চাচ্ছে না বাংলাদেশ এমন কোন সুযোগ সুবিধা পাক যেখান থেকে সে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে তার জন্য একটু বেগ পেতে হয়। সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি তার খেলা সে খেলে দিয়েছে। আর চায়না এই মুহূর্তে এমনিতেই রাশিয়া ইউক্রেন নিজের আভ্যন্তরীণ প্রবলেম, তারপর তার বৈদেশিক বাণিজ্যের কিছু ঘাটতিও ইদানিং শুরু হয়েছে। সেক্ষেত্রে সেও বাংলাদেশকে নিয়ে এমন কোনো কিছু সে প্রজেক্ট করতে চাচ্ছে না যেখানে বোঝা যাবে যে বাংলাদেশের তার বিশাল একটি নিরাপত্তাগত স্বার্থ আছে। সেটি সে প্রমাণ করতে চায় না বলে সেও বিষয়টাকে চেপে গিয়েছে। ধন্যবাদ। Faisal Salam, I'd like to Sheikh Muyuddin Ahmed, what he says and the way he explained his position, I think he's quite logical, even though I have some follow-up question, but I'd like to ask you the same question, that
Bangladesh government, the way they inflated the expectation of Bangladeshi people that Bangladesh is going to have the membership of BRICS. Even though Bangladesh, I don't see Bangladesh is going to get any imminent financial help through BRICS, but the expectation of Bangladeshi people was that Bangladesh is going to become the member of BRICS, but that did not happen. I'll explain to you one thing. At that summit, out of nowhere, suddenly India says, if any country has American sanction, we should not have them as the member of BRICS. While the fact of the matter is, Russia has tons of American sanction against them. Iran has tons of American sanction against them. South Africa has sanction over American sanction over them. China has sanction over them. Why suddenly India comes up and says, if any country has American sanction, we should not entertain them to make them a new member? Don't you think his advice was relevant to Bangladesh, that he did not wanted Bangladesh get membership of BRICS? Just for that reason, they opposed Bangladesh membership at BRICS. What do you think? Let me say this. আমি বাংলাতে কথা বলি. If you don't mind, I will try to answer in Bangla. আমার এখানে কয়েকটা পয়েন্ট আছে যেটা ইম্পর্টেন্ট. আপনার ব্রিক্স গ্রুপটা কি? এটা আরেকটা গ্রুপ যেটা G7 or নেটো অ্যালায়েন্সকে অপোজ করছে, এবং আমার মনে হয় মেইনলি ইকোনমিক একটা ব্লক. ইকোনমিক ব্লক ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এরা বেসিক্যালি আরো 6 or 5 members expand করেছে. এখন পয়েন্ট ইজ স্যাংশন তো এটা বাংলাদেশেরও আছে, ইরানও আছে, অলসো আপনি আরেকটা দেশ এদেরও আছে, চায়না, রাশিয়া. বাট পয়েন্ট ইজ দ্যাট ইন্ডিয়া বাংলাদেশকে এখন এই লিওয়েটা দিবে না টু জয়েন ব্রিক্স. ওদের এখন কয়েকটা রিজন থাকতে পারে, মেইনলি স্যাংশনস ওয়ান অফ দ্য রিজনস থাকতে পারে, বাট মেইনলি বাংলাদেশকে একটা ইকোনমিক সুপার পাওয়ার হিসাবে আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়া ওয়ান্টস টু সি দ্যাট. আর রিসেন্টলি বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে একটা বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট করছে, এখানে যে আপনার ট্রেডিং হবে রুপিতে ইন্ডিয়ান রুপি. সো ইন্ডিয়ান রুপিতে যে ট্রানজাকশনটা হবে সেটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টারাস একটা সিচুয়েশন হবে. সো আলটিমেটলি ইন্ডিয়া ওদের বেনিফিটের জন্য এসব করছে, এবং ব্রিক্স ছাড়াও ইন্টারন্যাশনাল ট্রেডিং এর মধ্যে আপনার এই রুপি ট্রেডিং, এগুলি বাংলাদেশকে ইম্প্যাক্ট করবে. $2 billion ওয়ার্থ অফ ট্রেডিং পার ইয়ার হবে, কিন্তু $2 billion অ্যাকচুয়ালি ডলার হবে না, রুপি দিয়ে ট্রেড হবে. সো রুপি ট্রেড এটা বাংলাদেশ টাকাকে আরো ডিভ্যালু করবে. তো ডিভ্যালুয়েশনের কারণে আপনার ইন্ডিয়ান ইকোনমি রাইজ করবে আর বাংলাদেশের ইকোনমি আরো ফল করবে. সো এটা আলটিমেটলি ইন্ডিয়ান পলিসি ইজ ফর দেয়ার ওন বেনিফিট. এটা ইটস নাথিং রং, কিন্তু বাংলাদেশের সেলফ ইন্টারেস্ট নিয়ে যে এই গভর্নমেন্ট কাজ করবে এটা আমি মনে করি না. Okay, Faisal, you said it well. আমার ধারণা আপনার যে মন্তব্য যে বাংলাদেশের কারেন্সি ডিভ্যালুয়েট করবে এবং ইন্ডিয়ান রুপি তাদের ভ্যালু মার্কেটে বাড়বে. শেখ মহিউদ্দিন আহমেদ, আমি আপনার কথায় ব্যাক করে যাই. আপনি আমাকে কিছুক্ষণ আগে বলেছেন বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রেও কারো কাছে যে তদবির করতে যাবে এই রাস্তাটাও রাখিনি. আপনি কি আসলে বলতে চাচ্ছেন যে বাংলাদেশের গত 16 বছরে এমনই এক পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোন ফরেন পলিসি নাই, এবং আমরা যা কিছু করি ফরেন পলিসির ক্ষেত্রেও আমাদেরকে ভারতের মুখোমুখি হতে হয়? অর্থনৈতিক জন্য যদি আমাদের কোনো জায়গায় সাহায্যের দরকার হয় আমরা প্রথমে ভারতের কাছে যাই. এর অর্থ ভারত আমাদেরকে গত 16 বছরে এমনই এক স্থানে নিয়ে দাঁড় করিয়েছে যেখান থেকে উত্তরণের জন্য ভারত ছাড়া বাংলাদেশ সরকার আর কোনো জায়গায় যাওয়ার এই জায়গা নাই. আপনি কি এটা বলতে চাচ্ছেন? আপনার মাইক্রোফোন। এইখানে আমি আপনাকে কিছু তথ্য দিচ্ছি. প্রথমত, আপনি গত 16 বছর নয়, গত 30 বছরে আমরা আমাদের এই আমলাতন্ত্রে যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে এগুলো মেধার ভিত্তিতে হচ্ছে না. মেধার ভিত্তিতে না হওয়ার কারণে
আমি ধরেন আজ থেকে আরো 20-22 বছর আগে আমি ভারতে গিয়েছিলাম। 22 বছর আগে আমি ইউরোপে আমার একটা কনফারেন্সের জন্য আমি ভিসার জন্য গিয়েছিলাম। তখন ভারতীয় এম্বাসিতে আমাদের এক সিনিয়র সাংবাদিক ছিলেন ফারুক আহমেদ। উনি ছিলেন মিনিস্টার প্রেস। তো তিনি তখন আমাকে, উনি ইন্তেকাল করেছেন, উনি তখন আমাকে বলেছিলেন, মহিউদ্দিন তুমি কি দেখবা আজকে আমাদের এখানে একটা কনফারেন্সে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি এসেছেন, তিনি তার নোট প্রেজেন্ট করার কথা, সে ওখান থেকে ভেঙে গেছে। ভেঙে গেছে? ভেঙে গেছে। কারণ আমি বললাম কেন? যে শিক্ষার মান আমাদের আমলাতন্ত্রের পর্যায়ে এত নিম্ন স্তরে গিয়েছে যে তারা কোথাও নিজেদেরকে প্রেজেন্ট করতেও ভয় পায়। এখন একটা কথা মহিউদ্দিন সাহেব, আমি আপনাকে বলি, আমার বেয়াদবি নিবেন না, যেই লোকটা ভেগে গিয়েছে এটা কি শিক্ষাগত যোগ্যতার অভাবে, নাকি সে চিন্তা করছে আমি যদি বাংলাদেশকে সঠিক উপায়ে রিপ্রেজেন্ট করার পরে দেশে গেলে আমার চাকরি থাকবে না? না, এটা একটা টেকনোলজিক্যাল কনফারেন্স ছিল। এটা বাংলাদেশ সরকারের কোনো বিশাল কোনো প্রতিনিধিত্বের বিষয় ছিল না। সে আমাকে মানে পুরো তথ্যটাই তখন দেওয়া হয়েছে। আর ছোট্ট একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করতেছে, সেখানে এতই বিশাল বিশাল মস্তিষ্কের লোকজন আছে যে শেখ হাসিনা সরকার তার একজন উপদেষ্টাকে নিয়োগ করতে হয়েছে পররাষ্ট্র বিষয়ক আমেরিকান একজন নাগরিক। পররাষ্ট্রমন্ত্রী তিনিও আমেরিকান নাগরিক। বাংলাদেশে এবং আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলেও কি মেধার এতই অভাব যে একজন পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা সলিড বাংলাদেশি নাগরিক কি করা গেল না? আর আমেরিকার সাথে বা পাশ্চাত্য দুনিয়ার সাথে মানুষ স্বাভাবিকভাবে আপনি দেখেন, আমি ওই প্রশ্নটা পরে আসি। আপনি সাধারণ মানুষকে দেখবেন যখন আলোচনার মধ্যে থাকে, সে যখন নিজেকে একটা টেবিলে নিজেকে যখন নিম্ন স্তরের মনে করে, সে তখন কোনো না কোনো ভাবে কাউকে দিয়ে বলাতে চায়। সো বাংলাদেশ তার নিজের পজিশন এমন পর্যায়ে নিয়ে গেছে যে সে শুধু নিরস্ত্র জনগণকে সশস্ত্র বাহিনী দিয়ে, সেটা পুলিশ হোক, আর্মি হোক, যা হোক, র্যাব হোক, বহুত বাহাদুরি দেখাতে পারে, কিন্তু নিজের এমন কোনো জ্ঞান, গরিমা বা শক্তি, সামর্থ্য নাই যে সে পাশ্চাত্য দুনিয়ার সাথে সে কোনো কাউন্টার পজিশনে যেতে পারে, সে নিজের স্বার্থকে তুলে ধরতে পারে। কারণ এখানে সে সমগ্র জাতিকে যেভাবে ধোঁকা দিচ্ছে এই সরকার, সমগ্র পৃথিবীকেও সেইভাবে ধোঁকা দিচ্ছে। তো একটা ধোঁকাবাজ মানুষের কোনো নৈতিক শক্তি থাকে না কোথাও নিজেকে রিপ্রেজেন্ট করানোর। আর আরেকটা জায়গায় সে মনে করতেছে আমি ভারতকে অনেক কিছু দিয়েছি, যা কোনোদিন আর কেউ দিতে পারবে না। তো তিনি ভাবতেছেন এখন ভারত একটু তার জন্য সব জায়গায় করুক, আমি পারতেছি না যখন। ভারতও আবার ওই সুযোগটা নিচ্ছে, সে সবাইকে বোঝাতে যাচ্ছে এখানকার বড় ভাই আমি যেভাবে বলবো আমার চোখ দিয়া বাংলাদেশকে দেখতে হবে। সো এখানে আমাদের বিরোধী দলগুলোও এমন ভাবে যোগ্যতা সম্পন্ন যে তারাও কিন্তু এই জায়গাগুলা পয়েন্ট আউট করে কোথাও বিকল্পভাবে নিজেদের প্রতিনিধিত্বমূলক ভাবেও কোনো বক্তব্য তারা পেশ করতে পারছে না। তারাও কিন্তু সরকারের এই ভুলগুলা কিভাবে সমাধান হবে বা সরকার কোথায় কোথায় ভুল করলো ওই জায়গাটাই কিন্তু তাদের কোনো বক্তব্য নাই। আপনি দেখবেন বিরোধী দলগুলাও শুধু বক্তব্য আমরা ভোটের অধিকার চাই, এছাড়া তাদের কোনো বক্তব্য নাই। ফয়সাল মহিউদ্দিন সাহেব, আপনার এই প্রসঙ্গটা আমি আসবো, আপনার সাথেই আমি ফলো আপ কোশ্চেনটা করতে চাইছিলাম, কিন্তু আপনি একটা কথা বলছেন, এই প্রশ্নটা আমি ফয়সাল সালামকে করব। ফয়সাল সালাম, শেখ মহিউদ্দিন আহমেদ বলছে যে আমরা যোগ্যতার মাপকাঠিতে এবং দেশপ্রেমের মাপকাঠিতে এখন এতটাই দুর্বল,
আমরা একটা সার্বভৌম স্বাধীন দেশ হিসাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার বদলে we are putting our existence under the mercy of India. তো আমরা ইন্ডিয়ারে যখন দেখি আমরা তাদের কাছে বেগ করি। এখন এটা শুধু সরকার না, মহিউদ্দিন আহমেদ সাহেব খুব নিরপেক্ষভাবে বলেছেন বিরোধী দলেরও একই অবস্থা। আপনাকে আমি বললাম এই জন্য, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, আব্দুল আউয়াল মিন্টু সহ আরো কয়েকজনের নাম এই মুহূর্তে আমি একের পর এক আমি বলতে চাইলে তাদের নামগুলো, এরা আসলাম চৌধুরী আর কিছু না, ভারতের পাচাটা এবং তাবেদারির বাইরে কিচ্ছু করে না, কিন্তু তারাই এখন বিএনপির রাস্তার আন্দোলনের নেতৃত্ব দেয়। এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন? ওয়েল বেসিক্যালি আপনার এখানে দেখতে হবে যে লাস্ট 15 ইয়ার্সে কি গভর্নমেন্ট আছে, কি রকম ইলেক্টেড অর নন ইলেক্টেড গভর্নমেন্ট যেটা এখন আছে, এদের তো কোনো আপনাদের রিপ্রেজেন্টেশন নেই। দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন ফর দ্য পিপল রিপ্রেজেন্টেশন নেই। সো পিপল রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট যদি না থাকে, আপনার জবাবদিহিতা লাইক থাকে না। সো ইউ ক্যানট অ্যান্সার টু দ্য পিপল। এখন ওরা কাকে অ্যান্সার করছে? পার্লামেন্ট মেম্বারসরা অ্যান্সার করছে হাসিনাকে। They are not representing the people. So I don't think even parliament member and cabinet minister and full minister, they are not answering to Hasina. As a matter of fact, every 2-3 months they are going to India and they are answerable to India. Why? So because India is the one who is pushing them. না, এখন তো এখানে আপনার ওই গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশন अगेन এখানে আপনার ডেমোক্রেটিক সিস্টেমে যেটা এখন হয় যে আপনার ইন্টারন্যাশনাল পলিসি একটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা গ্রুপ থাকে। সো এই গ্রুপ বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল পলিসি যারা মেনটেন করে, এরা স্পেসিফিকলি হাসিনা গভর্নমেন্ট ওর আপনার কারেন্ট গভর্নমেন্টের কাজ করতেছে, বাট স্পেসিফিকলি বাংলাদেশের বেনিফিট নিয়ে কোনো কাজ করছে না। এটা আলটিমেটলি বেনিফিটটা হচ্ছে আপনার ইন্ডিয়ার। সো রিপ্রেজেন্টেশন আপনার ইলেক্টেড গভর্নমেন্ট অফিসিয়ালস যখন অ্যাকচুয়ালি ইলেক্টেড হবে বাংলাদেশে, তখন এটা আপনার চেক করা যাবে। এখন তো আনচেকড গভর্নমেন্ট চলছে, আনচেক, দেয়ার ইজ নো চেকস এন্ড ব্যালেন্সেস। বাংলাদেশ গভর্নমেন্টের কোনো চেক নাই, কোনো ব্যালেন্স নাই। এটা আপনার যেটা প্রাইম মিনিস্টার বলছে সেটা আপনার করা হচ্ছে। এখানে তো কোনো বাংলাদেশের জনগণের কোনো মত নেই এখানে। ওকে, শেখ মহিউদ্দিন আহমেদ, আমার ধারণা ফয়সাল সালাম ইচ্ছে করে বিএনপি প্রসঙ্গটা এড়িয়ে গেল। আমি প্রশ্নটা আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি বলছেন সরকার যে কাজটা করছে ঠিক বিরোধী দল এখন ওই স্ট্যান্ডার্ডে গিয়ে তারাও এখন ওই সেম ভারতের তোষণ নীতি। এই প্রসঙ্গে ইদানিং দেখা যাচ্ছে এটা খুব ভোকাল এবং এটা ভিজিবল। বিএনপির আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, আব্দুল আউয়াল মিন্টু সহ আসলাম চৌধুরী সহ বিএনপির বহু নেতা ভারতের তাবেদারির বাইরে বাংলাদেশের আর কোনো মুক্তির রাস্তা দেখে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? শোনেন, বাংলাদেশের রাজনীতিতে আমি অনেক কিছু গোপন কিছু সাক্ষী, এমন এমন বিষয়ের সাথে আমি সাক্ষী যে আমি যদি আজকে সেগুলা প্রকাশ করি তো কালকে দেখা যাবে আমাকে মার্সেনারি পাঠিয়ে দেবে আমাকে হত্যা করার জন্য। Well, আমি একটা কথা বলি, they already sent mercenary to kill Jacob Milton in the state of New York. They did. But guess what? আমরা তোপের মধ্যে বাঁচতে শিখছি। আপনি তো বরিশালে এক ভূত, আমি আর এক ভূত। তো এইসব মার্সেনারির ভয় আপনারা আমারে দেখায় কোনো লাভ নেই। জাস্ট প্লিজ গো অ্যাহেড। তারপরেও মার্সেনারি ভয় না, আমি আমার কথা বলতেছি। আমি অনেক কিছু এত বেশি কাছে থেকে দেখেছি যে আপনি খুব ভালো ইংরেজি জানলেই যে ভালো কূটনীতি জানবে বা ভালো রাজনীতি জানবে এমন কোনো কথা নাই, বা খুব বৃদ্ধ হয়ে গেছে তার অভিজ্ঞতা এত বেশি কিন্তু রাজনীতির যে সব জানবে এটাও কোনো কথা নাই। রাজনীতিতে সবচেয়ে বড় কথা, রাজনীতি গোপন তথ্যগুলা একটা লেভেলে, একটা ফ্রিকোয়েন্সিতে চলে। সেই ফ্রিকোয়েন্সিটা থাকে সবচেয়ে আপার লেভেলে। আমি যত ছোট দলের প্রধানই হই না কেন, যে ইনফরমেশনটা আমার কাছে আসবে সেই ইনফরমেশনটা দেখা গেল কোনো বড় দলের বড় বড় অনেক নেতারাও জানবে না। যেমন আপনাকে ছোট্ট একটা কথা বলি, জিয়াউর রহমানকে হত্যা করা হবে এই তথ্যটা জিয়াউর রহমানকে প্রথম কে দিয়েছিলেন আপনি জানেন? ইয়াসির আরাফাত। রাইট, ইয়াসির আরাফাত।
কিন্তু এই তথ্যটা কিন্তু আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীও জানতো না, কারণ ফ্রিকোয়েন্সিতে একটা ইনফরমেশন বেসটা চলে। তো আমি বিএনপির যে নামগুলো বললেন, আমি তাদেরকে, আমি নাম ধরে কাউকে বলতে চাই না, শুধু ছোট্ট একটা উদাহরণ দেই। বেগম জিয়া আমাকে তাইওয়ানে পাঠাইছিলেন। তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে তখন আমার সম্পর্ক খুব ভালো। তাইওয়ানে আমার কাউন্টার পার্টি তখন 50 বছর কুইমিংটাং এর জয়েল বিরুদ্ধে পলিটিক্স করে প্রথমবারের মতো ক্ষমতায় আসে। আমি আই ওয়াজ ইনভাইটেড ইন দ্য আপনার ওই যে লাস্ট ক্যাম্পেইন ওদের যেদিন ছিল সেদিনও আমি স্টেজ একদম প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের সাথেই ছিলাম। চায়না সে কারণে আমাকে ব্লক করে দিয়েছিল। তো তাইওয়ানে আমাকে পাঠালেন, আমি সাকসেসফুলি আমি একটা প্যাকেজ ডিল এনে দিয়েছিলাম। সেটার প্রেক্ষিতেই কিন্তু আপনার তাইওয়ানের অফিসটা হয়েছে। কিন্তু আমাকে মেজর আক্তার সাহেব বলছিলেন যে মহিউদ্দিন ভাই, আপনি তো ওদেরকে চেনেন না, আপনাকে ইউজ করে টিস্যু পেপার বানিয়ে দেবে। তো ফাইনালি অফিসার তারা যেদিন উদ্বোধন করে সেদিন আমাকে দাওয়াতও দেয়। ছোট্ট একটা উদাহরণ দিলাম, কিন্তু সবাই জানে যে তাইওয়ানের ডিলটা করে নিয়ে আসে ওই আপনি যাদের নাম টাম বলি, বুঝছেন। সো কর্নেল আকবর সাহেব যখন নৌযান কেলেঙ্কারিতে ডেনমার্কের সাথে প্রবলেম হয়েছিল, মনে আছে আপনার, সেটাও সলভ করে দিয়েছিলাম আমি। এখন আপনাকে আমি প্রশ্নটা না করে আর পারলাম না। আপনি যখন তাইওয়ানের সাথে ডিল করতে যান, আপনি কিন্তু জানতেন যে এই ডিলটা দে উইল কাম, দিস ইজ গোইং টু বাইট দ্য ব্যাক সাইড অফ বাংলাদেশ। আপনি এটা জানতেন, দিস ডিল wasn't a good deal and that's not a good diplomatic decision. You knew it, right? I have my own politics. আমিও তো পলিটিক্স করি, আমি আমার গেম খেলছি, সে তারা তাদের গেম খেলছে। ওকে, এখন আমি আপনার প্রশ্নের জবাবটা আমি এইভাবে দেই। পলিটিক্স দুই টাইপ হয়। I am also in politics. I'm going to protect my interest. But before I protect my interest and the interest of my political party, I will protect the right of Bangladeshi welfare. আমি দেশের স্বার্থ আগে রক্ষা করব। আর দেশের স্বার্থ রক্ষার জন্যই তো তাইওয়ানের অবস্থা আনা হয়েছে। ওকে, না আমি মনে করি না, তাই আমি এনিওয়ে আপনার সাথে আমি এই বিষয়ে ডিবেটে যাব না। ফিনান্সিয়ালি বাংলাদেশের অবস্থা খারাপ ছিল। ওই সময় তাইওয়ানের সাথে একটা যে কোনো প্রকার চুক্তিতে যাওয়া, এটা ছিল ইমপ্র্যাগমেটিক এন্ড ওটারে কি বলে, কোন প্র্যাগমেটিক ইমপ্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত ছিল। হাওয়ার আমি ওখানে না যাই, বাট আপনি যে উদাহরণটা, আপনি যে আমার জানার বাইরে আমেরিকান কোন সংকেত থাকতে পারে, পাশ্চাত্য দুনিয়ার কোন সংকেত থাকতে পারে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি একটু জোরে বলবেন? বলতেছি যে আপনার আমার জানার বাইরেও পাশ্চাত্য দুনিয়ারও তো কোনো ইনফ্লুয়েন্স গভর্নমেন্টের পিছনে থাকতে পারে। আপনার কি মনে হয়, আপনি যখন আমাকে বলছেন আপনি তাইওয়ানে গেছেন, আপনার কি মনে হইতেছে আপনি স্রেফ বিএনপির ইশারায় গেছেন? আমি খুব ভালো করে জানি। আর আপনার কি মনে হইতেছে ব্রিক্সে বাংলাদেশের মেম্বারশিপে যে শুধু ইন্ডিয়া নিষেধ করছে? নট এক্স্যাক্টলি। আরো একটা সাবজেক্ট আপনাকে আমি বলি, আমেরিকা কোনো অবস্থাতে চায় না বাংলাদেশ ব্রিক্সের সাথে যাক, সাবজেক্ট আমি জানি। অন দ্য আদার হ্যান্ড এই সাবজেক্টগুলো নিয়ে ওই যে আপনি বলছেন না যে কোনো রাজনৈতিক দলের প্রধান হইলে এমন কিছু তথ্য আপনার কাছে জানবে যেটা অন্য দলের প্রধানরাও বা অন্যান্য লোকজনরা জানবে না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কথাগুলো বলছেন, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্যাল সায়েন্স, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্যাট্রিয়টিজম। আপনি কি মনে করেন বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে আছে যে পলিটিক্যাল পার্টিগুলো দেশপ্রেম বা দূরদর্শী কোন সিদ্ধান্তের ক্ষেত্রে এমন কোন সিক্রেসি মেইনটেইন করতে পারে? আজকের হাসিনা বলতেছে যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের আমেরিকার কাছে পাওয়া ধরে। তুমি আসেন দেশপ্রেমিক কাকে বলে? আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সংজ্ঞায় দেশপ্রেমিক বলতে কোন শব্দ আছে? না, তাদের দেশপ্রেম বলতে তাদের হাসিনা আপা ভালো আর খালেদা আপা ভালো, এর বাইরে আমি। আপনি যদি সংজ্ঞায় যান, প্রথম দেশপ্রেমিক হবে জাতীয়তাবাদীরা। তো জাতীয়তাবাদ তো আরেকজনের গোলামি করার জন্য হতে পারে না। এগ্রি। যখনই আপনি গোলামির জন্য অন্য একজনের দ্বারস্থ হবেন, তখন তো প্রথমেই আপনার দেশপ্রেমিক শব্দটা কাটা যাবে। আপনি এমন কোন শব্দ উচ্চারণ করতে পারবেন না যেটা আপনার জাতীয়তাবাদী সত্তাকে আঘাত করে, আপনার দেশপ্রেমিক সত্তাকে আঘাত করতে পারে। হোয়াট ইজ দ্য পলিটিক্স? পলিটিক্স কি? আজকে আপনার মত, আমি যদি কোনো কথা বলি সেটা যদি আপনার পছন্দের না হয়, সত্য কথাও যদি হয়, আপনি আমাকে ভাবতেছেন প্রতিপক্ষ, ভাবেন না, আপনি আমাকে ভাবতেছেন শত্রু। এটা ভাবার তো কোনো লজিক্যাল কোনো অ্যাপ্রোচ নাই। এটা এই মূর্খ অথর্ব অসভ্য লোকগুলা যখন রাজনীতিতে বিভিন্ন পদে অভিনয় করতেছে, তারা বিভিন্ন পদের যখন অভিনেতা হচ্ছে,
তখন রাজনৈতিক নেতারা নির্বাসিত হয়ে গেছে। বাংলাদেশে কোনো ভদ্রলোক কি এখন রাজনীতিতে আছে? তথাকথিত ভদ্রলোকরা আছে, কিন্তু আপনি যে ভদ্রলোকদের কথা বলছেন তারা নাই, আমি আপনার সাথে একমত। আপনি ধরেন এই যে বেক্সিমকো 22,000 কোটি টাকা নিছে, বেক্সিমকো দেউলিয়া ছিল আরো 25 বছর আগে থেকে। না, ভুল বলছেন। আজ থেকে 35 বছর 40 বছর আগেও বেক্সিমকো দেউলিয়া ছিল এবং এরশাদ সাহেব তারে লোন দিয়ে বাঁচায় রাখছে। নিজে বাংলাদেশে থাকতে একটা রিপোর্ট করেছিলাম, আমার মনে আছে, আমাকে হেল্প করেছিল তপন খান, সাংবাদিক, কিছু ইনফরমেশন দিছিল। রিপোর্টটা ছিল এইটা, সে 100টা ভুয়া কোম্পানির নামে সে লোন গ্রহণ করছে। ওকে ফয়সাল সালাম, আমি আপনার কাছে আসি। মহিউদ্দিন সাহেবের এই প্রসঙ্গের কথাগুলোকে আমি অপোজ করছি না, প্লিজ গো অ্যাহেড। তো আমি আরেকটা গোপন কথা বলি, আমি নাম বলবো না। এই সরকারের কোনো একটা সময় ক্ষমতাসীন একজন মন্ত্রীকে হত্যা করার জন্য সরকারি আদেশ ছিল। ওকে, তো সে নিজেদেরকে বিশ্বাস করতে পারে না। ওই যে কেন বিশ্বাস করতে পারে না, আপনি একটু আগে বলছেন না যে এখন আর প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে না, ডাইরেক্ট ইন্ডিয়ার সাথে কথা বলে। সত্যি কথা। এইটা এখন না, এটা ধরেন আরো আগের থেকে চলতেছে। ফয়সাল সালাম, আপনাকে এই মুহূর্তে মহিউদ্দিন সাহেব একটা কথা বলছে। আওয়ামী শাসন আমলে একজন মন্ত্রীকে খুন করার অর্ডার আওয়ামী লীগ গভর্নমেন্ট দিচ্ছে, উনি নামটা বলে নাই। আমি অনুমান করে নামটা বলি, আপনি যদি এটা সম্পর্কে মন্তব্য করেন। শাহ গোলাম কিবরিয়াকে মারার অর্ডারটা ওখান থেকে আসছে। না, তাকে মারতে পারে না, আমি যার কথা বলছি তাকে মারতে পারে না। ওকে, কিন্তু শাহ গোলাম কিবরিয়াকে ওই সময় মারা হয়েছে তাদের দলের লোকজন দিয়ে, আইবি রহমানকে মারা হয়েছে তাদের দলের লোকজনদেরকে দিয়ে। এখন কথা আছে, আমি কথাটা আপনাকে ইচ্ছা করে জিজ্ঞাসা করলাম। মেহেদী সাফাদির সাথে আসলাম চৌধুরীর দেখা হয়েছে, এই অজুহাত দিয়ে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আসলাম চৌধুরীর সাথে বিএনপির চেয়ারম্যানের কথা হয়েছে, সে মেহেদী সাফাদি হয়েছে মোসাদের অনেক বড় এজেন্ট, বিএনপির ক্ষমতা আইনা দিব। এইটারে সাপোর্ট করছে আমির খসরু মাহমুদ, আব্দুল্লাহ আল মিন্টু, ইকবাল টুকু, যারা বিএনপির তাবেদারি করে। এখন এই লোকগুলাই বিএনপির নেতৃত্ব দিতেছে, বিভিন্ন জায়গায় এমবাসিতে মিটিং করতে যায়। আপনি কি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এইসব নেতৃত্বের দ্বারা দেশের কোনো কাজে আসবে, নাকি আবার ওই শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসবে আর ইন্ডিয়ার তাবেদারি যেটা ওই সেম জিনিস করবে? আপনি কি মনে করেন বিএনপি যদি কখনো সরকার গঠন করে, আপনার মনে হয় যে প্রো বাংলাদেশি সিদ্ধান্ত তারা নিতে সক্ষম হবে? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করুন। ওকে, ওয়েল অ্যাকচুয়ালি বিএনপি, আপনার এখন বিএনপি স্পেসিফিক কাউকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, বাট আপনার ইন্টারন্যাশনাল পলিসি যেটা আপনার মেনটেন করতে হবে উইথ ইন্ডিয়া, আই থিঙ্ক যে এখানে আপনার বাংলাদেশের সভরেন্টিটাকে নিয়ে আগে আপনার চিন্তা করা উচিত। এখন বাংলাদেশের সভরেন্টি, বাংলাদেশের বেনিফিট, বাংলাদেশের বেসিক্যালি প্রবলেমটা কি, আপনার এখানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সাথে কি কি প্রবলেম, এখানে আপনার বর্ডার ক্রাইসিস আছে। বর্ডার ক্রাইসিসে এখানে এভরিডে আপনার মাইগ্রেন্টসের শুটিং হচ্ছে, মারা যাচ্ছে। সেকেন্ডলি আপনার এখানে রিভার শেয়ারিং অ্যাক্সেস, প্লাস আপনার পানির ক্রাইসিস আছে। তো এইগুলি ক্রাইসিস নিয়ে যারা কথা বলবে, আমার মনে হয় বিএনপির যদি স্পেসিফিক নেতারা, এরা যদি আপনার ডিপ্লোম্যাট হয়, or they should get some sort of result. এখানে ইন্ডিয়ানরা আপনার ওদের বেনিফিটের জন্য চিন্তা করে, বাট ওকে, বিএনপি স্পেসিফিকলি আপনার, হ্যাঁ ফয়সাল সালাম, উইথ ডিউ অল রেসপেক্ট, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, আব্দুল্লাহ আল মিন্টু, আসলাম চৌধুরী, এরা ওই হাসিনা গভর্নমেন্ট আর ফখরুদ্দিন মঈনুদ্দিনের আগেও এরা ওই বিএনপি সরকারের সাথে ছিল এবং ভারতের সাথে বহুবার তারা মিটিং করেছে, আলাপ আলোচনা করেছে, এই নদীর পানি শেয়ার, সীমান্তে কিলিং, এগুলো নিয়ে বহুবার করেছে এবং তারা কিছুই করিতে পারে না।
এবং হুম। তাদেরকে যখন সঠিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে, এরা ভারত বিরোধী কোনো অবস্থানে যেতে রাজি হয় না। তো আপনি আজকে ওনাদেরকে নিয়ে কথা বলবেন না কোন সেন্সে আমি তা জানি না, আমি জানতেও চাই না, এবং আপনাকে আমি প্রেসও করব না, কিন্তু এই লোকগুলো তো বাংলাদেশের জন্য বার্ডেন। প্রথম নৌ ট্রানজিট কোন সরকার দিয়েছে? বিএনপি এখন দিয়েছে। এখন BNP এখন দিয়েছে। আপনার এটা তো আপনার স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে কারা রেসপন্সিবল, বাট এখন যে গভর্নমেন্ট আছে আপনার, এখন তো আর বিএনপি ক্ষমতায় নেই। আমি এখন আপনার তো সাথে আপনার একমত, আমি আপনার সাথে ফয়সালের অবস্থানে না 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 শেখ মহিউদ্দিন সাহেব, আমি অ্যালাউ মি টু রেসপন্ড টু ফয়সাল সালাম। আমি একটা জিনিসে বিশ্বাস করি, ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স জেমস উইলফোর্ড গার্নার সেজ, ইফ ইউ লাইক টু চেঞ্জ দ্য সিস্টেম, ক্রিটিসাইজ দ্য ইনকামমেন্ট, নট দ্য ফর্মার পাওয়ার হোল্ডার। আই এগ্রি উইথ ইউ, কোনো সন্দেহ নাই, কিন্তু এখন আমার কথা এখানে রাইট রাইট আপনি রাইট এখানে রাইট রাইট আপনি রাইট এখানে যে হয়তো বিএনপির নেতারা এভাবে ক্রিটিসাইজ করছে না গভর্নমেন্টকে, যে ইন্ডিয়ার পলিসি যেগুলি রং রং পলিসিগুলি কারেক্ট করা যাচ্ছে না, বাট এখানে আমি কয়েকজন বললে হবে না, আমি একজনকে দেখছি বাংলাদেশে যে অ্যাকচুয়ালি এই ব্যাপারে কথা বলছে, সে হলো গিয়া ভিপি নূর হলো গিয়া ইন্ডিয়ার গভর্নমেন্টের এগেনস্টে কথা বলেছে, এবং এটার জন্য ওর এগেনস্টে ব্যাকল্যাশও হয়েছে। সো আপনার এখানে যারাই কথা বলবে তাদের এগেনস্টে ব্যাকল্যাশ হয়। সো এখানে যারা কথা বলে হয়তো এই জন্যই কথা বলছে না, মেবি বিকজ দে আর আফ্রেড, ওরা ভয় পাচ্ছে যে আমি কি আমি রেজাল্ট আপনার হবে। সাথে আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি এইটাকে কিভাবে রেসপন্ড করবেন? যে আমি যে লোকগুলোর নাম বললাম, এই লোকগুলো এর আগে সরকারে ছিল এবং মন্ত্রী ছিল এবং ক্ষমতাসীন নেগোসিয়েটরও ছিল, তারা তো প্রবলেম গুলোকে সলভ করেই না, উল্টারও প্রবলেমটা বাড়াইছে। জ্যাকব সাহেব, এখানে আমরা আসলে ফয়সালকে দোষারোপ করে আপনার লাভ নেই। না না না, আমি ওকে দোষারোপ করতেছি না, দিস ইজ এ ডিসকাশন। কারণ ফয়সাল ইচ্ছা করলেই তার দলের কোন নেতৃত্বের বিরুদ্ধে বা বিপরীতে যায় এমন কোন কথা বলার অথরিটি তার নাই, সেক্ষেত্রে সেই I would assume Faisal is a human rights and civil rights activist. I don't think he's the member of any political party. রাইট আমি না, বাট আমি আমি এটা আপনার, আমি যেটা বলবো যে আমি স্পেসিফিকলি কাউকে এটা ব্লেম করতে চাচ্ছি না অপোজিশন থেকে, এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। অপোজিশন ক্রিটিসাইজ করে না, ইয়েস দ্যাটস ওয়ান থিং, ক্রিটিসাইজ কেন করছে না, ওয়াই আর দে নট ডুইং ইট? ক্রিটিসাইজ করে না কি ওরা ইন্ডিয়াকে ভয় পাচ্ছে? আর দে অ্যাফ্রেড অফ ইন্ডিয়া? ওরা কি আপনার ইন্ডিয়ার পলিসিকে ভয় পাচ্ছে? হোয়াট আর দে অ্যাফ্রেড অফ? এটা তো বাংলাদেশের সেলফ ইন্টারেস্ট। বাংলাদেশের সেলফ ইন্টারেস্ট যদি হোল্ড না করতে পারে, দেন ওদেরকে আমি জানি না if they are qualified. এই কয়েকদিন আগে যে কয়টা চুক্তি হয়েছে ভারতের সাথে, বিএনপির পক্ষ থেকে কয়টা প্রতিবাদ জানানো হয়েছে বা কোনো বক্তব্য হয়েছে? not even one. But my question is why? Who is serving the national interest? এখানে আপনি এটা আপনি বিএনপি কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন এটা বেটার হবে আমার মনে হয়। এটা আমাদেরকে I agree Faisal, I agree with you 200 times. এখন কথাটা হচ্ছে Sheikh Mohiuddin Ahmed, you ask $1 million question that for the last couple of months Bangladesh signed multiple agreements with India which goes against the national interest of Bangladesh, কিন্তু বিএনপি বা বিরোধী দলীয় কোন দল এর প্রতিবাদ করে নাই, এর বিরুদ্ধে কোন একটা হরতাল ডাকে নাই, কোন একটা স্টেটমেন্ট দেয় নাই। আপনার মনে হয় এটা কেন? এটা গোলামির কারণে। আপনি বলতে চাচ্ছেন বিএনপিও গোলামি করছে? আপনি কি বলতে চাচ্ছেন বিএনপি গোলামি করছে? অবভিয়াসলি ক্ষমতায় আসার জন্য তারা সবকিছুর জন্য প্রস্তুত আছে। এটা না জানে কি? এখন রাজনীতিতে কেউ গোলামি তো প্রচ্ছন্নভাবে করে না, এখন যা করা খুললাম খাল্লাম করে। দেখেন না, আপনি দেখছেন এই জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের সাহেব ইন্ডিয়া থেকে এসে বললেন ভারতের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। হোয়াট টাইপ অফ পলিটিশিয়ান? ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারবে না, তাহলে ভারতের অনুমতি ছাড়া জাতীয় পার্টি বিরোধী দলের দায়িত্ব পালন করবে কেমনে? বাংলাদেশের সরকার পরিচালনা করবে কেমনে? তো এই সমস্ত জাতি, আপনার 18 কোটি জাতি, এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তারা তো জানেই যে কে কোথায় কিভাবে, সেজন্য তারাও ইন্টারেস্টেড না। এবার ধানমন্ডিতে ভোট দিতে গেলে তো তাদের কারো সমস্যা ছিল না, পাবলিক ইজ নট ইন্টারেস্টেড, 11% ভোট হয়েছে।
আমি কারো নাম বলতে চাই না, কেমন কেমন প্রার্থী হয়েছে তাও তো আপনারা দেখছেন। ওকে, মহিউদ্দিন সাহেব, রাজনীতির গুণগত মানটা কোথায় গেছে, যোগ্যতার স্তরটা কোথায় গেছে, কারা এখন রাজনীতি করতেছে? মহিউদ্দিন সাহেব এবং ফয়সাল সালাম, লেটস ড্রপ দ্য সাবজেক্ট, লেটস গো টু দ্য নেক্সট। হাসিনা শেখ গত 3 মাসে বহুবার মোদির সাথে একটা আনুষ্ঠানিক বৈঠক চেয়েছিল, এই বৈঠকের ডেট তাকে দেওয়া হয় না। হাসিনা আশা করেছিল সাউথ আফ্রিকায় মোদির সাথে সামনাসামনি একটা বৈঠকের ব্যবস্থা হবে, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস, 20 মিনিটস, 1 আওয়ার একটা সময় পাবে। কিন্তু আফ্রিকা যাওয়ার পরেও হাসিনাকে এই সময়টা দেওয়া হয় না, শুধু করিডোরে যাওয়ার সময় হাই হ্যালো হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মহিউদ্দিন সাহেব? পতনোন্মুখ কাউকে এই পর্যন্ত কেউই পাত্তা দেয় না। এখানে ভারতের কাছে পরিষ্কার এই সরকারের পরিণতি কি হতে যাচ্ছে। এত পপুলারিটি, অনলি ছোট্ট একটা ডিসিশনে ইমরান খান এখন জেলে। এখনো যদি সঠিকভাবে নির্বাচন হয় ইমরান খান আবার ক্ষমতায় আসবে, কিন্তু সেই ইমরান খানও কিন্তু জেলে। আমরা জানি, তারাও বলতেছে, আমরা বলি আমরা না বলি, কর্তা যাহা চাহিয়াছে তাহাই হইয়াছে। এখানে এখন প্রকাশ্যে আমরা সবাই জানি যে এখানে যা হবার তাই হবে। ওই পর্যন্তই এটা থাকবে যতক্ষণ পর্যন্ত আর্মি তার পক্ষে আছে। সশস্ত্র বাহিনী যেদিন থেকে তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করবে, তার পরের দিন এই সরকারের অবস্থা জিরো। ওকে, একদম পরিষ্কার। ফয়সাল সালাম, আপনি এই বিষয়টার উপরে কিছু বলবেন? যে হাসিনা শেখ গত 3 মাসে নরেন্দ্র মোদীর সাথে একাধিকবার চেষ্টা করেছে ওয়ান মিটিং এর জন্য, কিন্তু হয় নাই। সর্বশেষ তার আশা ছিল সাউথ আফ্রিকায় গিয়ে তার সাথে একবার দেখা হবে এবং একটা আনুষ্ঠানিক বৈঠক হবে, কিন্তু হয় নাই। হলোয়ের ভিতরে হাই হ্যালোর বাইরে কোনো সময় দেওয়া হয় নাই। আপনার কি মনে হয়? এখন আই থিঙ্ক ইন্ডিয়ার যেটা আপনার বেনিফিট বাংলাদেশ থেকে নেওয়ার, ওটা অলরেডি ওটা নিয়ে নিচ্ছে। সো আই ডোন্ট থিঙ্ক হাসিনা এখন একটা রোল প্লে করবে উইথ ইন্ডিয়া। সো ইন্ডিয়ার বেনিফিট যে আরো বেশি হবে উইথ কারেন্ট গভর্নমেন্ট আমার মনে হয় না। সো ওরা অ্যাকচুয়ালি এখন দে ডোন্ট রিয়েলি কেয়ার, ওরা কেয়ার করে না হাসিনার কি হয়। সো ওদেরকে আপনার এই গভর্নমেন্টকে, ইনকামবেন্ট গভর্নমেন্টকে ওরা আই ডোন্ট থিঙ্ক ভালো লাইটে দেখছে। মহিউদ্দিন সাহেব প্লিজ, আমি কি এই সময়টাকে ওই সময়টার কথা বলতে পারি কিনা? লেন্দুব দর্জি তার জীবনের শেষ দিকে তার আত্মজীবনীতে লিখে গেছে যে 73-74-এ ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তাকে রিসিভ করার জন্য পালাম বিমানবন্দরে দাঁড়ায় থাকতো, কিন্তু সিকিমকে ইনেক্ট করার পরে মন্ত্রী প্রধানমন্ত্রী তো বাদ, একজন জুনিয়র অফিসারের লগে দেখা করার জন্য তাকে 3 মাস অপেক্ষা করতে হয়েছে, এবং এই কষ্ট নিয়ে লেন্দুব দর্জি মারা গেছে। আমি বিষয়টাকে এইভাবে দেখতে পারি কিনা? বিষয়টাকে আপনি প্রেক্ষাপটগতভাবে দেখতে পারবেন না, কিন্তু যেটা দৃশ্যমান সেটার সাথে একই। প্রেক্ষাপটগতভাবে কিভাবে পার্থক্য, বাংলাদেশকে সিকিমের মতো ভারত নেবে না। কেন নেবে না? যেই মুহূর্তে বাংলাদেশ ভারতের সাথে একীভূত হয়ে যাবে, পরের দিন 1 কোটি বাঙালি থাকবে দিল্লিতে, 1 কোটি থাকবে বোম্বে, 1 কোটি থাকবে কলকাতায়, 1 কোটি থাকবে ব্যাঙ্গালোরে। এই চাপ সামলানোর মতো ক্ষমতা আর এই বাংলাদেশি এই জনগোষ্ঠীকে সামলানোর মতো ক্ষমতা নরেন্দ্র মোদী কেন তার সব রাজনীতিবিদদেরও মিলে হবে না। সেই জন্য তারা এই দেশটাকে নিবে না। আর প্রথমত, দ্বিতীয়ত হলো পৃথিবীতে সবচেয়ে ভীত সশস্ত্র বাহিনী হলো ভারতের, যাদেরকে সাহসী বানানোর জন্য বিনা পয়সায় মদ দেওয়া হয়। তো আপনি যদি কনভেনশনাল ওয়ারফেয়ারে ধরেন 10-15 ডিভিশন
সোলজার দিয়ে বাংলাদেশকে দখল করা, আর 10 ডিভিশন সোলজারও ভারত এখানে দিতে পারবে না, তাহলে তার অন্যান্য বর্ডার খালি হয়ে যাবে। বাংলাদেশকে দখল করার মতো ক্ষমতা ভারতের নাই। তো সেক্ষেত্রে সে কূটনীতি, রাজনীতি, চাণক্য নীতি, যত প্রকার নীতি আছে তাদের, ওই নীতিগুলো দিয়ে তারা বাংলাদেশকে যতক্ষণ ডমিনেট করা যায়, তার স্বার্থকে যতক্ষণ টেনে নেওয়া যায়। বাংলাদেশকে ওই ফয়সাল যেটা বলেছে যে যা বাংলাদেশ থেকে যা নেওয়া নিয়ে গেছে, কথাটা না, বাংলাদেশ থেকে তার নেওয়াটা চলমান। বাংলাদেশ এমন একটা জায়গা, এর সম্পদ শেষ হয় না। আপনি প্রতি বছর 70-75 হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যায়, তারপরে কিন্তু বাংলাদেশ টিকে আছে। বাংলাদেশে একটা রিকশালাও ইচ্ছা করলে পরের দিন 2-1 লাখ টাকা সংগ্রহ করে ফেলতে পারে। এটা কিভাবে পারে আমি জানি না, বাট এইখানকার সম্পদ নেয়া ভারতের শুরু, শেষ নাই। এটা বাংলা প্রায় 5 মিলিয়নের মতো ভারতীয় এখন বাংলাদেশে কাজ করে, এই টাকাটা যাচ্ছে। আমাদের পুরো পানি আটকে রেখে এইটা নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, বর্ডারের সমস্যাটা কেন? সমস্যাটা হলো আমাদের যে তেল ক্ষেত্রগুলা, এগুলো ভারতের তেল ক্ষেত্রের সাথে লিঙ্কড। আমরা হলাম নিচু স্তরে, তারা হলো উপরের দিকে। আমাদের তেলগুলো আমরা উঠাতে পারি না শুধু ভারতের জন্য। ভারত এটাও অন্যতম একটা কারণ, যাতে তার নিজের মত মতো সরকার এখানে বসবে, কেউ ওই তেলের দিকে যাবে না। জিয়াউর রহমানের সময় আমরা জানতাম, এবং এরশাদের সময়ও প্রতিদিন 10,000 ব্যারেল তেল উৎপাদন করা হতো। কোথায় সে তেল? ওকে, আমরা এখন তৃতীয় প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে একসময় র্যাবকে ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি এবং ব্রিটিশরা র্যাবকে ট্রেনিং করাইছে, পেশাগত ট্রেনিং দেওয়াইছে। পরবর্তী সময় ব্রিটিশরা বাদ দিচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে, র্যাবের উপরে যখন আলাপ আলোচনা শুরু হলো, তখন ব্রিটেন বলছে যে আমরা র্যাবকে কোনো প্রকার সহযোগিতা দেব না। সেই থেকে আবার 1/11 সরকারকে আমেরিকান গভর্নমেন্ট তারা আবার ওই র্যাবের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো, তাদেরকে ইকুইপ করলো বিভিন্নভাবে। এখন 1/11 সরকারের থেকে শুরু করে আজ অবধি হাসিনা সরকার আমেরিকা এবং ইউরোপিয়ানদেরকে বুঝাইছে যে বাংলাদেশের জঙ্গিতে বোঝায়, বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভাব নাই। ভারত, আমেরিকাও তখন ওই কথাটাকে ভারতের সাথে তাল মিলিয়ে বুঝছে যে বাংলাদেশে অনেক জঙ্গি। কিন্তু গত 2 বছরে আমেরিকা এবং ইউরোপিয়ানরা টের পেয়ে গেছে জঙ্গি নামের যত জুজুবুরিদের কথা বলা হয়েছে, ইটস নট এক্সিস্টিং, ইটস নট রিয়াল। বাংলাদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই, এটা তারা বুঝছে। এখন গত 4-5 দিন আগে একটা ঘটনা ঘটছে। গত 24 তারিখে আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস এবং এফবিআই এর লোকজনরা তারা সিটিটিসি ইউনিট তারা ইন্সপেকশন করবে, যেখানে জঙ্গিদের রাখা হয়েছে, এবং যাওয়ার ডেট সেট হয়েছে যে ওইখানে তারা দেখতে যাবে। হঠাৎ করে কোনো নাম না জানা কারণে সরকার 11th আওয়ারে আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস এবং তাদেরকে বলছে ওই জায়গাটা এখন তৈরি না, একটু সময় দাও। এর ভিতরে সাংবাদিকরা ডানে বায়ে, লোকজনরা, আমেরিকান ইনফরমাররা ডানে বায়ে আমেরিকান এম্বাসিরে জানায় দিছে যে ওইখানে যত বন্দী ছিল তাদেরকে তারা ওইখান থেকে সরাইয়া দিছে। এখন ওই ইন্সপেকশনটা এখনো হয় না, এবং পিটার হাস অত্যন্ত রাগ হইয়া পুলিশ এবং র্যাব এবং ডিবি, সিআইডি তাদেরকে ডেকে এম্বাসিতে তাদের যথেষ্ট, আমি বকাবকির কথা শুনছি, এবং বলছে that for the last 15-16 years you bullshitted with us, and now you moved all of those apprehended individual or arrested so-called Jongi, they are not even there, and that area is not even ready for our inspection. What is going on? এই যে বাংলাদেশ গভর্নমেন্ট জঙ্গিদের কথা গত 16 বছর বুঝাইছে, আজকের যেখানে জঙ্গিদের রাখছে সেই জায়গাটা ইউরোপিয়ানদের কাছে আর আমেরিকানদের কাছে দেখাইতেও ভয় পাইতেছে। হোয়াট ইউ থিংক মিস্টার মহিউদ্দিন আহমেদ? আপনাকে একটু গোড়ায় দেয়। অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে আপনার? আছে। কোনো এক জায়গায় আমার সাথে কথা হচ্ছিল ব্রিগেডিয়ার রহিমের, আব্দুর রহিম, যে মারা গেলেন জেলখানে। তো ব্রিগেডিয়ার রহিম সাহেব আমাকে বলছিলেন
যে ভাই, এই যে সশস্ত্র সন্ত্রাসীদের 4টা-5টা পিস্তল সহ ধরার পরেও পরের দিন আদেশে, রাজনৈতিক আদেশে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, হয় কোর্ট থেকে নয় পুলিশ কাস্টডি থেকে, এগুলার তো কোনো সুরাহা হচ্ছে না। তো বিষয়টা আমার মাথায় ছিল। পরবর্তীতে কোনো একটা বৈঠকে আমার সাথে জেনারেল সাদিক হাসান রুমির সাথে বসে আমি আর সে চা খাচ্ছিলাম, কথা বলছিলাম। তখন আমি তাকে বললাম যে আপনারা এই সমস্যাটার সমাধান কেন করতেছেন? এই বাংলাদেশের যত তৎকালীন তখন সময় পর্যন্ত যে সমস্ত গুন্ডা পান্ডা সশস্ত্র সন্ত্রাসী, তখন আর জঙ্গি ছিল না, এগুলো সব কিন্তু ভারত থেকে ট্রেনিং নিয়ে আসতো। তখন আমি তাকে বললাম আপনারা এমন একটা স্পেশালাইজড ফোর্স বানান যেটার মধ্যে অধিকাংশ থাকবে সশস্ত্র বাহিনীর লোক, তাদের প্রসিকিউশন করার ক্ষমতা থাকবে, পুলিশের নাম দিয়ে এটা তৈরি করে। সে এই জিনিসটা মাথার মধ্যে নিল, নেওয়ার পরে সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে র্যাট তৈরি করল। সো র্যাট তৈরি করার পরে আবার আরেকদিন আমি তাকে ফোন করে বললাম যে কি র্যাট ট্যাট নাম দিচ্ছেন, বিড়াল এই ইন্দুর টিন্দুর নাম, এগুলা বাদ দেয়, এটারে অন্য কিছু নাম করেন। র্যাট আবার ক্যাট ট্যাট খেয়ে ফেলবে, ক্রিমিনাল যারা আছে তারা খেয়ে ফেলবে। তো তখন পরবর্তীতে দেখলাম এটা না হলো র্যাব। এইটা আমাদের টার্গেটটা ছিল ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত সন্ত্রাস বাংলাদেশের অভ্যন্তরে, সেটা গোপন রাজনীতির নামে হোক এবং প্রকাশ্য রাজনীতির নামে হোক, যারা সশস্ত্র তৎপরতা চালায় বা সন্ত্রাসী তৎপরতা, এদেরকে প্রসিকিউশনে নেওয়ার জন্য রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে এই বাহিনীটা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা রাজনৈতিক হত্যাকাণ্ডেই ব্যবহার হওয়া শুরু হলো। এটা কিন্তু শুরু হয়েছে বিএনপির সময় থেকেই, যখন বাবরের মতো লোককে মন্ত্রী বানানো হলো রাজনৈতিক পোর্টফোলিওর বাইরে থেকে এনে, তখন থেকেই র্যাবের দুর্দশা শুরু এবং র্যাব তার লক্ষ্য অভিষ্ট থেকে বাইরে চলে গেছে। পরবর্তীতে কেন এইটার পৃষ্ঠপোষকতা পাশ্চাত্য দুনিয়া করেছে, কারণ তাদের বিরুদ্ধেও তো এই জঙ্গি নিয়ে অনেক কিছুর অভিযোগ তাদের বিরুদ্ধেও আছে। এখন তাদের সাথে তাদের মিল কোথায় থেকে হলো, কিভাবে হলো, পরবর্তীতে যখন যোগ্য সরকার আমেরিকায় বসলো, গণতান্ত্রিক মনোভাবাপন্ন সরকার টরকার বসলো, তখন হয়তো তাদের পলিসি চেঞ্জ হয়ে গেছে অনেক বছর পরে। এখন তারা হয়তো চাচ্ছে মানবাধিকার, বেশি শুনতে পাচ্ছে এই সরকারের সময় মানবাধিকার মানবাধিকার মানবাধিকার, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, এটা বেশি শুনছি। তো এই জিনিসটা ভালো, আমাদের জন্য তো অবশ্যই ভালো যে যত লোক গুম হয়েছে, হত্যা হয়েছে রাষ্ট্রের হাতে, এটা অত্যন্ত মর্মান্তিক। এবং এই হত্যাকাণ্ডগুলো সবাই জানে যে একই গল্প, প্রেসক্রিপশনে একই গল্প, র্যাব এবং পুলিশ করেছে। একসময় পুলিশ র্যাবের সাথে পাল্লা দিয়ে হত্যা শুরু করেছে, এর মধ্যে আবার ব্যক্তিগত ঘুষ নিয়ে হত্যাকাণ্ডও শুরু হয়ে গেছে ক্রস ফায়ারের নাম। কিন্তু মানুষ কিন্তু এর আহাজারি করতেছিল, ক্ষোভ জানাচ্ছিল। ইভেন আপনি দেখবেন কিছু কিছু ভিডিও আছে, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতেছে যে মুক্তি দাও। কিন্তু ভারতের আশীর্বাদ যেখানে আছে সেখানে তো শয়তান থাকলে তো আল্লাহর ফেরেশতারা নাকি আসেন। তো আমরা আর কি, আমাদের জনগণ ওইভাবেই নিষ্পেষিত হলো এবং কত মারা গেছে, কত নির্যাতিত হয়েছে জানি না। তবে আরেকটা তথ্যমূলক আমি বলি, আমি বহুবার দাবি তুলেছিলাম যে আদালত থেকে একটা তালিকা চাওয়া হোক এই পর্যন্ত যত অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন অভিযানের নাম, এই অস্ত্রগুলা কোথায় আছে এবং সঠিক পরিমাণ আছে কিনা এইটার একটা তদন্ত করা হোক। একই অস্ত্র কি বারবার ওই শিয়াল যেভাবে কুমির ছানাকে দেখাতো সেভাবে দেখানো হচ্ছে কিনা। এবং আরো অনেক গল্প আমি জানি, অনেক সত্য কাহিনী আমি জানি, বলতে চাই না, কিন্তু এই যে সাজানো বিষয়গুলা, এই বিষয়ে বাঙালি খুব পটু, আমরা খুব পটু। এটা ওপার বাংলা বলেন এপার বাংলা বলেন, সাজানো বিষয়ে আমরা খুব পটু। আমরা ক্যামোফ্ল্যাক্স করে যা যা আমেরিকানদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি, কিন্তু এখন আমরা বুঝতে পারি নাই, আমাদের লোকজন বুঝতে পারে নাই যে হত্যাকাণ্ডের যে কোনো একদিন হিসাব হলেও হিসাব হয়।
এটার প্রমাণ শেখ হাসিনা নিজেই দেখাই গেছে। উনি ক্ষমতায় এসেই কিন্তু তার বাবার উৎখাতের উনি বিচার করেছেন, সেটা যেভাবেই হোক উনি তো কোনো কিছুই যাবে না। ওকে, ফয়সাল সালাম, what do you think that suddenly American ambassador দেখতে চাইছে যে তোমরা যে জঙ্গি ধরছো তাদের সাথে, তাদেরকে দেখতে যাবে, তাদের সাথে কথা বলবে, এখন এই কয়েদিগুলোরে ওইখান থেকে সরায় ফেলাইছে, এখন তাদেরকে আর দেখানোর সাহস পাইতেছে না, what do you think? এটা এগেন আপনার পলিটিক্যাল বেনিফিট যাদের হচ্ছে, স্পেশালি ইনকামবেন্ট গভর্নমেন্ট, এরা হয়তো একটা আপনার কনস্পিরেসি করছে এগেনস্ট আপনার ইসলামিস্ট, ওর যারা আপনার জঙ্গি না হইলেও ওদেরকে আপনাদেরকে জঙ্গি বানানো হচ্ছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। এটা আপনার ফলস কনস্পিরেসি করে জুডিশিয়াল সিস্টেম তো আপনি জানেন, এখানে জুডিশিয়াল সিস্টেমে কোনো পজিটিভ আপনার অ্যাকচুয়াল যে রায়, অ্যাকচুয়াল যে আপনার জাস্টিস, এটা পাওয়া যায় না। সো আপনার জুডিশিয়াল সিস্টেমও বাইপাস করে এটা ডিরেক্টলি আপনার প্রিজনে দিয়ে দিচ্ছে, এবং এটা আমি ইটস ভেরি ব্যাড। এটা আপনার দ্য ওয়ার্স্ট টাইপ অফ পলিটিক্স আর ওয়ার্স্ট টাইপ অফ হিউম্যান রাইটস অ্যাবিউজ। আমি যেটা মনে হয় যে এটা আপনার উইদাউট এনি ওয়ারেন্ট ছাড়া আপনার অ্যারেস্ট করা, প্লাস এখানে আপনার প্রিজনে রাখা, প্লাস যদি এটা প্রুভেন হয় যে আপনার এদেরকে একটা প্রিজনে রাখা হয়েছে যে লাইক উইথ ভেরি ব্যাড আপনার সেল, বা এখানে কোনো আপনার লাইক গ্রোস ভায়োলেশন হচ্ছে, যেখানে এখানে আপনার এই টাইপের সেলে যদি রাখা হয়, এগুলি আপনার ভেরি ভেরি স্যাড। আর এটা আপনার চেঞ্জ করতে হবে। মেইন থিং হলো গিয়ে যে পলিটিক্যাল সিস্টেমটা কোল্যাপস করেছে। পলিটিক্যাল সিস্টেম কোল্যাপস করলে সব কিছুই কোল্যাপস করে, আর কনস্পিরেসি হচ্ছে। এবং আপনার এখানে কয়েকটা জিনিস করতে হবে। ফার্স্টলি পলিটিক্যাল সিস্টেমটা আপনার রিভাইটালাইজ করতে হবে, আপনার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টকে আনতে হবে। নট অনলি দ্যাট, আপনার পলিটিক্যাল রিফর্মের সাথে পুলিশ রিফর্ম করতে হবে। ইউ হ্যাভ টু ডু পুলিশ রিফর্ম। পুলিশের যে কোড অফ কন্ডাক্ট, এগুলি আপনার দেখতে হবে, এগুলি চেঞ্জ করতে হবে অ্যাজ উই হ্যাভ হিয়ার। আমাকে আমেরিকাতে যে পুলিশ কোড অফ কন্ডাক্ট থাকে, আপনার মিরান্ডা রাইটস থাকে। যদি আপনাকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার আগে ইউ হ্যাভ দ্য রাইট টু গেট এ লয়ার, আপনার রাইট থাকে। এগুলি আপনার পুলিশ অফিসারই আপনাদেরকে রিড করে, মিরান্ডা রাইটস। তো এরকম রাইটস ছাড়া যদি আপনি অ্যাবিউজ করেন, বাংলাদেশে এটা হচ্ছে, অনেকদিন ধরে হচ্ছে, বাট এগুলি সব রিফর্ম যতদিন না হবে আপনার এইগুলি কন্টিনিউ করতে থাকবে। তো এখন কোয়েশ্চেন ইজ, এগুলি স্টপ করবে কখন? when is it going to stop? আর রিফর্ম গুলি কখন আসবে? that's what we're waiting for. আমরা এগুলি ওয়েট করছি, বাট এটা ওয়েট করলে হবে না, we have to take action. ওকে, আমরা আলোচনা মহিউদ্দিন সাহেব, আই এম কামিং ব্যাক অন দ্য সেম সাবজেক্ট। আমরা সময় শেষ ধাপে চলে এসেছি। খুব কুইকলি আমি মহিউদ্দিন সাহেব আপনার কাছ থেকে একটা আপনার মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে, বাংলাদেশে যেই মুহূর্তে জঙ্গি নাম দিয়ে তৎপরতা, জঙ্গি বিরোধী তৎপরতা চালানো হয়, স্রেফ ইসলাম ধর্মাবলম্বী লোকজনদেরকে, ধর্মভীরু লোকজনদেরকে, তাদের উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়, যারা জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই। শুধু এই একটা ধর্মাবলম্বীরাই এই খেসারতটা দেয়, যারা মুসলমান। 90% সংখ্যাগুরুদের দেশে মুসলমানদেরকে জোর করে পিটানো হয়, জোর করে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, তাদের পরিবার পরিজনদেরকে জোর করে পিটানো হয়, তাদেরকে গ্রেফতার করা হয়। এখন বাংলাদেশে এই জঙ্গি নাটকটা করা হয় বর্তমান সরকারের দ্বারা ক্ষমতায় থাকার জন্য, কিন্তু সবচেয়ে বড় ভিকটিম হয় মুসলমান ধর্মাবলম্বী লোকজনরা। আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? আপনি কি মনে করেন এই জঙ্গিবাদের খেসারত বাংলাদেশে স্রেফ মুসলমানরাই দিচ্ছে, নাকি অন্য কোনো ধর্মাবলম্বীরা দিচ্ছে? সারা পৃথিবীতে জঙ্গি হিসেবে শুধু মুসলমানকে চিহ্নিত করা হয়েছে। ওই ভারতে লক্ষ লক্ষ গেরুয়া পোশাক পরে এবং খোলা তরবারি হাতে মুসলমানদেরকে তাড়া করে হত্যা করার পরেও সেটা জঙ্গিবাদ হয় না। তো সেখানে বাংলাদেশ তো আর সেই মানচিত্রের বাইরে না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের সর্বোচ্চ জঙ্গিদেরকে যখন হত্যা করা হয়, যখন ধরা হয়, তাদের হাতে অস্ত্রগুলো কি আপনি দেখেছেন? কোন স্বাভাবিক সুস্থ লোক 22 বোর রাইফেল, যেটা নতুন ম্যাগাজিন দেওয়া হয়েছে, যেটাতে পাখি মারা হয়,
সেইটা দিয়া সে বিশাল অভিযানে যায়, জিম্মি করে, এই সমস্ত পাগলামির তো একটা মানি থাকা উচিত। কয়টা কয়টা অত্যাধুনিক অস্ত্র পাওয়া গেছে জঙ্গিদের কাছে? কোন জঙ্গিদের কাছে AK-47 পাওয়া যায় না, কোন জঙ্গিদের কাছে রাজনৈতিক পার্টির দুর্বৃত্তদের কাছে AK-47 পাওয়া গেছে, ভালো ভালো রিভলভার পিস্তল পাওয়া গেছে, কাটা রাইফেল পাওয়া গেছে, কিন্তু আপনি এই পর্যন্ত একটা ইসলামী জঙ্গির কোন গ্রুপ যাদেরকে ধরা হয়েছে, মারা হয়েছে, একটা দেখান তো কাদের কাছে অত্যাধুনিক অস্ত্র পাওয়া গেছে? পাওয়া যায়নি, পাওয়া যায় না। এখন কেন তারা স্বীকারোক্তি দেয় ধরা পড়ার পরে যে আমরা জঙ্গি? এইটার একটা বাস্তব উদাহরণ আমি দেই। আমি যখন পুলিশ কাস্টডিতে ছিলাম, আমাকে ক্রস ফায়ারে ব্যর্থ হওয়ার পরে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। আমাদের জজ সাহেবরা এবং মানে ম্যাজিস্ট্রেসি সাইডে যারা থাকে তারা তো কলম নিয়ে বসে থাকে, কখনই পুলিশ এসে হুকুম দেবে যে এটারে রিমান্ডে দিয়ে দেন, সাথে সাথে রিমান্ডে দিয়ে দেন, সাথে সাথে আগে দিত ডিটেনশনে। এই যে গোলাম থাকে আমাদের জুডিশিয়ারিতে কিছু, এই গোলামদের কারণে বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না, কোনো প্রতিরক্ষা জনগণের জন্য নাই, জুডিশিয়াল রিমেডি নাই। তো এই আমাকে যখন মারা হয়েছে 7টা দিন, যখন আমি চরমভাবে শারীরিক নির্যাতনের শিকার, একটা পর্যায়ে কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি, কি বলতে হবে বলেন? আমার মতো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, যখন আমি বলি কি বলতে হবে বলেন, তখন এই যে ছোট ছোট বাচ্চারা যাদেরকে জঙ্গি বানানো হয়েছে, আর মোল্লারা, এগুলো তো যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এগুলো অর্ধশিক্ষিত, এরা 2টা বাড়ি দেওয়ার পরে 3টা আর দেওয়া লাগে না, আগেই বলে যে করছি করছি করছি। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের জঙ্গির চিত্রটা কি? এইটা গভর্নমেন্ট পাশ্চাত্য দুনিয়ার অনুকম্পা নেওয়ার জন্য একটা প্লট তৈরি করেছিল, এবং আমরা জানতাম এই প্লটটা একটা সময় এটা ভেঙে যাবে। এইটা ভাঙতে কিন্তু ভারত কোনো সহায়তা করে না, কারণ এখানে ভারতের ইন্টারেস্ট ছিল। ভারতের ইন্টারেস্ট ছিল দেখি ভারত কোনোদিন এইটাকে ভাঙতে সাহায্য করে নাই। ওকে, বরং এইটাকে সপক্ষে ভারত ওকালতি করেছে। কিন্তু আমরা জানতাম না একটা সময় এটা বোধোদয় কোনো না কোনো স্বাভাবিক, সুস্থ, মানবিক সম্পন্ন মানুষ যখন পাশ্চাত্য দুনিয়ার বিভিন্ন দেশে বসবে, একসময় এটার ফলাফল আমরা পাবো পক্ষে। Sheikh Mohiuddin Ahmed, Faisal Sagar, we are end of our time. Faisal Sagar, you have 10 seconds. If you'd like to say something to the audience, আপনি যদি একটু কনক্লুড করতে চান, আপনার হাতে 10 সেকেন্ড সময় আছে, প্লিজ। Faisal Sagar. থ্যাংক ইউ জেকব ভাই। বেসিক্যালি আমি কনক্লুড করতে চাচ্ছি যে আপনার হিউম্যান রাইটস সিচুয়েশন প্লাস এই এখন যে পলিটিক্যাল সিস্টেম ইন বাংলাদেশ, এটা আপনার রিফর্ম যতদিন না হবে, জুডিশিয়াল সিস্টেম রিফর্ম যতদিন না হবে, আপনার এক্সিকিউটিভ সিস্টেম, মেবি পার্লামেন্টারি সিস্টেম অলসো শুড বি রিফর্মড। এগুলো রিফর্ম যদি না হয় তাহলে বাংলাদেশের এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে, এই হিউম্যান রাইটস ভায়োলেশন, আপনার জঙ্গি, আপনার এগুলি পলিটিক্যাল হ্যারাসমেন্ট, এগুলি চলতে থাকবে। সো অ্যাজ লং এজ এটা চেঞ্জ না হয়, রিফর্ম না হয়, তখন আমাদের অ্যাকচুয়ালি এক্সপেকটেশন কিছু নাই এখান থেকে চেঞ্জ হবে। সো হোপফুলি আমরা চেঞ্জ করবো এটা নেক্সট ইলেকশন দিয়ে, যদি একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আসে। আমরা হোপফুল যে কনস্টিটিউশন সহ আমাদের এইগুলি সেক্টর সবগুলি আমরা রিফর্ম করতে পারবো। Well said. Sheikh Mohiuddin Ahmed, you have 10 seconds, please. বাংলাদেশে সবকিছুর মূলে হলো আমাদেরকে, ফয়সাল যেটা বলছে, রিফর্মটা আসবে কিভাবে? আমাদের রাজনৈতিক সরকারগুলো কেউই সৎ না, কেউই তার নিজের স্বার্থের বিপরীতে কোথাও গিয়ে কোনো কিছু করতে রাজি না। প্রত্যেকেরই পলিটিক্যাল ইন্টারেস্ট, গোষ্ঠীগত ইন্টারেস্ট, শ্রেণীগত ইন্টারেস্ট, এগুলো থাকে। তাই বাংলাদেশকে শুরু থেকেই যদি ঠিক করতে হয়, একটি অরাজনৈতিক অথবা সম্মিলিত রাজনৈতিক সৎ মানুষদের দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার কমপক্ষে 5 বছর থাকতে হবে, যারা আত্মশুদ্ধি তৈরি করবে, যে আত্মশুদ্ধির বলে জনগণ যেদিন
সঠিক মানুষকে ভোট দিতে শিখবে, সেই দিন একটি সুন্দর সরকার তৈরি হবে। সেই সরকার এবং সেই পার্লামেন্ট, সুন্দর পার্লামেন্টটি একটি সুন্দর রিফর্ম তৈরি করতে পারবে, একটা নতুন সংবিধান তৈরি করতে পারবে, একটি নতুন বাংলাদেশ তৈরি করতে পারবে, যে বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুখে শান্তিতে থাকতে পারবে। এছাড়া আমরা বোতল চেঞ্জ করে ভিতরের মালটি ঠিক রাখলে কাজ হবে না। মহিউদ্দিন আহমেদ, শেখ মহিউদ্দিন আহমেদ, ফয়সাল সাগর সালাম, আপনাদের দুজনকে অত্যন্ত ওপেনলি, আন্তরিকভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আজকে শনিবার দিন, ছুটির দিন, আর এই ছুটির দিনেও আপনারা আমার জন্য সময়টা বের করেছেন। হোপফুলি আগামী শনিবার দিন একই সময় আমি, ফয়সাল সাগর এবং শেখ মহিউদ্দিন আহমেদ আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের দর্শকদের সামনে আমি হাজির হব, যদি মহিউদ্দিন আহমেদ সাহেব এবং ফয়সাল সাহেব দুইজনই হাজির থাকেন ওই দিন। তো আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। একটা বিষয় আমি কথা বলতে চাই। শো শেষে কথাবার্তার মধ্যে শেখ মহিউদ্দিন আহমেদ সাহেব একটা প্রেসক্রাইব করেছে, একটা রিফর্ম করবে, একটা রিফর্মের পরে ওখানে যেন একটা তত্ত্বাবধায়ক সরকার 5 বছরের জন্য করা হয় এবং 5 বছরের মধ্যে তারা বাংলাদেশকে রিফর্ম করবে। একটা বিষয় আমি ওনার সাথে একমত পুরোপুরি, কিন্তু যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের বর্ডার সিকিউর করা ছাড়া বাংলাদেশের কোনো অবস্থাতে যা কিছুই করুক না কেন কোনো রিফর্ম সম্ভব না। বর্ডার যদি সিকিউর করা হয়, বর্ডারকে যদি সম্পূর্ণরূপে সিকিউর সাকসেসফুলি করা হয় এবং ভারতীয় অপারেটিভদেরকে বাংলাদেশ থেকে যদি তাড়িয়ে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিয়ে এই কাজগুলো করা হয়, তাহলে বাংলাদেশের প্রকৃত রিফর্ম সম্ভব। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে এবং ওই সপ্তাহে মহিউদ্দিন আহমেদ সাহেব এবং ফয়সাল সাগর এবং হোপফুলি আরো দু একজনের সাথে আমরা একত্র করে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমাদের মানসিকতা। আপনারা যে যেখানে আছেন, বাংলাদেশি ভাই ও বোনেরা, সবার প্রতি ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায়